Assalamu alaikum. Hope you are well. Today I'm going to take you project management class to discuss about the chapter 2 project initiation. This is our second class on this chapter. In our previous class we discussed about the project selection methods. আমরা প্রজেক্ট সিলেকশন মেথডসের প্রবলেম অ্যানালাইসিস এবং আইডিয়া জেনারেশন মেথডগুলো আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। আমরা আজকে ডিসিশন মডেলস নিয়ে আলোচনা করব। ডিসিশন মডেলসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে বিজনেসের ক্ষেত্রে বা অর্গানাইজেশনের ক্ষেত্রে ডিসিশন নিতে হেল্প করে থাকে। দ্যাট মিনস আমরা যখন কোনো একটা নতুন ক্ষেত্রে বা নতুন প্রজেক্ট স্টার্ট করে থাকি, ওখানে আমাদেরকে অ্যাকুরেট ডিসিশনটা নেওয়ার জন্য এই ডিসিশন মডেলসগুলো আমাদেরকে হেল্প করে থাকে। ডিসিশন মডেলসের মধ্যে 6টা মডেলস রয়েছে যেগুলো আমাদেরকে এই ডিসিশন নিতে হেল্প করে থাকে। তার মধ্যে হচ্ছে ফোরসেট চয়েস, ডিসিশন ট্রি, analytic hierarchy process, logical framework analysis, multi-criteria analysis, and the last one is simplified cost benefit analysis. Forced choice. Normally forced choice কি দেখেন, forced choice is a format for question response that requires respondent to provide an answer, forcing them to make the judgment about each response options. তার মানে হচ্ছে ফোর্সের চয়েসটা হচ্ছে আমাদেরকে ফোর্স করে থাকে যে কোনো একটা ডিসিশন দেওয়ার জন্য, যে কোনো একটা আনসার দেওয়ার জন্য। দ্যাট মিনস আমাদের যদি বলি কোনো আমাদের অপশন, যদি কোনো কিছুর আনসারের ক্ষেত্রে যদি অপশন দেওয়া থাকে হ্যাঁ অথবা না, ইয়েস অর নো, আর কোনো অপশন লেখা মানে দেওয়ার জন্য কিছু কোনো অপশন নেই, আর কোনো আনসার দেওয়ার জন্য কোনো অপশন নেই, তাহলে আপনাকে কি করতে হবে? মাস্ট বি ইয়েস অর নো এর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। অথবা এমন হয়ে থাকে আমাকে যদি কোনো একটা কালার চুজ করতে বলে থাকে, রেড, গ্রিন অর ব্লু, আমাকে কি করতে হবে? এই 3টা কালারের মধ্যে যে কোনো একটা কালার মাস্ট বি চয়েস করতে হবে। আমি কিন্তু আর কোনো অপশন পাচ্ছি না নিজে থেকে কোনো একটা কালার। আমার ধরেন রেড, গ্রিন অর ব্লু তার মধ্যে একটাও পছন্দ না, আমি ধরেন অন্য কোনো একটা কালার ব্ল্যাক দিতে যাচ্ছি, কিন্তু আমার অপশানে ব্ল্যাকটা নেই। তাহলে আমাদেরকে এখানে কি করছে? এখানে আমাদেরকে ফোর্স করা হচ্ছে যে কোনো একটা মাস্ট বি, যে অপশনগুলো দেওয়া আছে ওখান থেকে আমাকে যে কোনো একটা চয়েস করার জন্য। আসলে এই ফোর্সেড চয়েস মডেলসের মাধ্যমে কমপ্লেক্সিটিটা কমানোর জন্য আসলে অপশনগুলো দিয়ে দেওয়া হয়, এবং যাতে পরে দিয়ে অ্যানালাইসিস করতে বা ডিসিশন নিতে প্রবলেম না হয়। তার মানে হচ্ছে আমরা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা চয়েস করাকে বলা হচ্ছে আপনাকে ফোর্সেড চয়েস মেথড। এরপর হচ্ছে দেখেন ডিসিশন ট্রি মেথড। এই ডিসিশন ট্রি মেথড আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসিশন ট্রি প্রবলেমস যে আলোচনাটা করেছিলাম অনেকটা এর মতোই। A decision tree is a map of the possible outcomes of a series of related choices. It allows an individual or organization to weigh possible action against one another based on their cost, probabilities, and benefits. তাহলে দেখেন ডিসিশন ট্রি হচ্ছে আমাদের কিছু ডিসিশন থেকে আরও চান্স থাকে অনেক, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিসিশনকে আমরা এখানে কি করব, আমরা এখানে পর্যবেক্ষণ করব, আলোচনা করব। প্রত্যেকটা ডিসিশন যেন এখানে আপনার একটা অ্যাকুরেট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যাতে প্রত্যেকটা চান্স, যাতে প্রত্যেকটা বিষয় যাতে তুলে আসে, ওই জিনিসটা এখানে এনশিওর করা হয়ে থাকে। আমরা যদি একটা নর্মালি গ্রাফিক্যালের মাধ্যমে ডিসিশন ট্রিটা একটা নর্মালি একটা গ্রাফিক্যাল বা ম্যাপের মাধ্যমে নর্মালি দেখা হয়, যাতে আমরা এখানে ইজিলি ডিসিশনটা নিতে পারি। এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে দেখেন, এখানে যে এটা থাকে সেটা হচ্ছে নর্মালি ডিসিশন নট বলা হয়ে থাকে। এখান থেকে আমরা কয়টা ডিসিশন বের হচ্ছে? 2টা ডিসিশন বের হচ্ছে। এখানে বলা হয় এটাকে হচ্ছে চান্স নট বলা হয়ে থাকে, মানে এখান থেকে আমরা আরও কয়েকটা চান্স থাকতে পারে ডিসিশন নেওয়ার।
এবং এখান থেকে আবার কয়েকটা ডিসিশন নেওয়ার নট থাকতে পারে। তাহলে এখানে দেখেন প্রত্যেকটা অল্টারনেটিভকে আপনার এখানে আলোচনায় নেওয়া হয়েছে। আমার প্রত্যেকটা অল্টারনেটিভকে আমার এখানে পর্যবেক্ষণ করা হচ্ছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এবং লাস্ট ওয়ান হচ্ছে যেসব আউটকাম থাকে এগুলোকে আউটকাম এন্ড বলা হয়ে থাকে। এই প্রত্যেকটা হচ্ছে আউটকাম বের হয়ে থাকে। তাহলে দেখেন আমার একটা তার থেকে কয়টা ডিসিশন আসতে পারে বা কয়টা চান্স আসতে পারে, কয়টা অল্টারনেটিভ আসতে পারে, প্রত্যেকটা অল্টারনেটিভকে আপনার পর্যবেক্ষণ করে একটা অ্যাকুরেট ডিসিশনে চলে আসাকে বলা হয় নর্মালি ডিসিশন ট্রি। ডিসিশন ট্রিটা নর্মালি আমাদের এই গ্রাফিক্যালের মাধ্যমে শো করা হয়ে থাকে যাতে আমরা সহজে এর মাধ্যমে ডিসিশনটা নিতে পারি। এরপর হচ্ছে অ্যানালাইটিক্যাল হায়ারার্কি প্রসেস। অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেসটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ইউজফুল ওয়ে আমাদের ডিসিশন ফাইন্ডিংয়ের ক্ষেত্রে। যখন নর্মালি কমপ্লেক্স প্রবলেম দেখা যায়, যখন হাই স্ট্রিক্স প্রবলেমগুলো দেখা যায়, তখন কিন্তু এই অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেসটা ইউজ করা হয় আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এবং এই প্রসেসের ক্ষেত্রে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকে, যে অপশনগুলো থাকে, প্রত্যেকটাকে মেজারমেন্ট করা হয়ে থাকে, প্রত্যেকটা জিনিসকে আমাদের মেজারমেন্ট করা হয়ে থাকে। দ্যাট মিনস এখানে হায়ারার্কিক্যাল প্রসেসের মধ্যে কী করা হয়ে থাকে দেখেন, আমরা ডিজাইন করা হয়ে থাকে গোল, ক্রাইটেরিয়া এবং অল্টারনেটিভ স্ট্রাকচার। এরপর হচ্ছে সেট দ্য ওয়েজেস অর প্রায়োরিটিস টু ক্রাইটেরিয়া, দেন হচ্ছে কম্পেয়ার দ্য অল্টারনেটিভ পেয়ার ওয়াইজ পার এভরি ক্রাইটেরিয়া। আপনার প্রত্যেকটা অল্টারনেটিভকে কম্পেয়ার করা হয়ে থাকে আগের এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে ওগুলোর বেসিসে। এরপর হচ্ছে সিনথেসাইজ দ্য জাজমেন্ট, দেন হচ্ছে চেক দ্য কনসিস্টেন্সি অ্যান্ড দেন হচ্ছে ফাইনাল ডিসিশন। এই সবগুলো করার পর কি করা হয়, তারপর হচ্ছে আমাদের একটা ফাইনাল ডিসিশনে পৌঁছানো হয়ে থাকে। তাহলে এখানে আমরা যে গোলটা থাকবে, যে ক্রাইটেরিয়াগুলো থাকবে, যে অল্টারনেটিভগুলো থাকবে, অল্টারনেটিভ এবং ক্রাইটেরিয়াগুলোর মধ্যে কি নর্মালি কম্পেয়ার করা হয়ে থাকে এবং এই কম্পেয়ারের পর প্রত্যেকটা জিনিসকে জাজমেন্ট করা হয়ে থাকে। এরপর হচ্ছে আপনার একটা ফাইনাল ডিসিশনে আমরা কি করতে পারি, পৌঁছাতে পারি। মানে এখানে অল্টারনেটিভগুলো আর ক্রাইটেরিয়াগুলোকে মেনলি অনেকটা জোর দেওয়া হয় এবং জাজমেন্টের ক্ষেত্রে বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এটাকে নর্মালি অ্যানালাইটিক হায়ারার্কি প্রসেস বলা হয়ে থাকে। এরপর দেখেন লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যানালাইসিস। লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যানালাইসিস নর্মালি হচ্ছে a set of the design of the tools, that means হচ্ছে যেটা আমাদেরকে প্ল্যানিং, ডিজাইনিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইভ্যালুয়েশনের প্রজেক্টের জন্য হেল্প করে থাকে। এবং এই মাধ্যমে আমরা কি করতে পারি, এই লজিক্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা প্রবলেম, তারপর হচ্ছে অল্টারনেটিভস, ডেলিভারেবল ফ্যাক্টরস, ইন্ডিকেটরস অর কস্ট, দেন হচ্ছে আদার ইস্যুস, দ্যাট মিনস হচ্ছে রিস্ক, এই সব প্রত্যেকটা জিনিস কি করা হয়ে থাকে, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে থাকে। এই লজিক্যাল ফ্রেমওয়ার্কের পারপাসই হচ্ছে এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে, ইভালুয়েট করে, ইমপ্লিমেন্টিং করে, দেন হচ্ছে একটা ডিসিশন নেওয়া, যাতে আমাদের ফিউচারে যাতে কোনো রিস্ক হলে আমরা সেটা আগে থেকে বুঝতে পারি, আমাদের ফিউচারে কস্ট কেমন হবে, আমাদের কী ধরনের প্রবলেম ফেস করতে হবে, আমাদের সামনে কী ধরনের অল্টারনেটিভসগুলো, অপরচুনিটিসগুলো আমাদের কাছে থাকবে। এই সবগুলো অ্যানালাইসিস করার পর কিন্তু লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যানালাইসিসের মাধ্যমে কি করা হয়, ডিসিশন নেওয়া হয়ে থাকে। এরপর হচ্ছে MCA প্রসেস, দ্যাট মিন হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া অ্যানালাইসিস। মাল্টি ক্রাইটেরিয়া অ্যানালাইসিস হচ্ছে ডিসিশন অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেকটা হেল্প করে থাকে। এটা ডিসিশন মেকিং অ্যানালাইসিস ইভ্যালুয়েটিং দ্য মাল্টিপল ক্রাইটেরিয়া অ্যাজ দ্য পার্ট অফ দ্য ডিসিশন মেকিং প্রসেস। দ্যাট মিনস হচ্ছে আপনার ডিফাইন দ্য অল্টারনেটিভ অর অবজেক্টিভস ইন দ্য মেজারেবল ভ্যারিয়েবলস অ্যান্ড অ্যাসাইন দ্য ওয়েট অর প্রায়োরিটিস টু দ্য অবজেক্টিভস। তারপর হচ্ছে ডিফাইন দ্য criteria, analyzes the impact of the each criteria, এরপর হচ্ছে forecast the effect of the each alternatives, identify the preference, calculate the scores. That means হচ্ছে আমার alternative, objectives, and then effective criteria, impact of the criteria, identify the preference, scores, এই প্রত্যেকটা জিনিস আমার ক্যালকুলেশন করার পর মাল্টি ক্রাইটেরিয়া অ্যানালাইসিসের মাধ্যমে কি করা হয়ে থাকে, ডিসিশন মেকিং করা হয়ে থাকে।
মাল্টিপল, এখানে কিন্তু মাল্টিপল ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমার অনেকগুলো ক্রাইটেরিয়া থাকবে, অনেকগুলো ক্রাইটেরিয়া থেকে আমরা অ্যানালাইসিস করে কিন্তু নর্মালি এখানে কি করা হয়ে থাকে, ডিসিশন মেকিংটা করা হয়ে থাকে। এরপর হচ্ছে সিম্পলিফাইড দ্য কস্ট বেনিফিট অ্যানালাইসিস। A cost benefit analysis is a process business used to analyze the decision. The decision or the business or analyst sums the benefits of a situation or action and then subtract the cost associated with the taking that action. Cost benefit analysis normally কি করা হয়ে থাকে, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে বেনিফিটটা খেয়াল করা হয় এবং আমার যে বেনিফিটটা হবে এবং তার সাথে কি কম্পেয়ার করা হয়, আমার তার সাথে কস্টটা কম্পেয়ার করা হচ্ছে। তাহলে হচ্ছে আমি যদি কোনো একটা জিনিস কিনতে যাই, আমি যদি কোনো একটা কলম কিনতে যাই, সেটা থেকে আমি কী পরিমাণ বেনিফিট পাচ্ছি এবং তার পেছনে আমার কী পরিমাণ কস্ট হচ্ছে, দুইটাকে কম্পেয়ার করার পর কস্ট বেনিফিট অ্যানালাইসিসের ডিসিশনটা আনা হয়। তাহলে আমার যদি কস্টের চেয়ে বেনিফিটটা বেশি হয় তাহলে অবভিয়াসলি আমি ওই ডিসিশনটা নিতে কি করব, নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কিন্তু আমার যদি কোনো ক্ষেত্রে দেখা যায় আমার বেনিফিটের চেয়ে কস্টটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমরা ওই ডিসিশনটা নিতে চাই না। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা বিজনেসের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যখন আমরা কোনো একটা প্রজেক্ট স্টার্ট করে থাকি, তখন আমার ওই প্রজেক্টের প্রেক্ষিতে কী পরিমাণ বেনিফিট আসতে পারে এবং ওই প্রজেক্টের পেছনে কী পরিমাণ কস্ট হতে পারে, ওই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা অ্যানালাইসিস করা হয়ে থাকে। তাহলে বেনিফিটের প্রেক্ষিতে আমরা কী পরিমাণ কস্ট হচ্ছে ওই দুইটা অ্যানালাইসিস করার পর যখন দেখা যায় আমাদের বেনিফিটটা বেশি হয়, তখন আমাদের কিন্তু ডিসিশনটা পজিটিভ হয়ে থাকে। তাহলে এই কস্ট এবং বেনিফিট এই দুইটা জিনিস অ্যানালাইসিস করার মাধ্যমে কি করা হয়ে থাকে, এখানে ডিসিশন নেওয়া হয়ে থাকে। কস্ট এবং বেনিফিট অ্যানালাইসিসের জন্য আমাদের কিছু এখানে কি বলে মেথড থাকে, যেগুলোর মাধ্যমে আমরা বেনিফিট এবং কস্টগুলো ওকে মেজারমেন্ট করতে পারবো। যেমন থাকে নেট প্রেজেন্ট ভ্যালু, তারপর হচ্ছে পেব্যাক পিরিয়ড, তারপর হচ্ছে আবার কম্পেয়ারিং দ্য অ্যাপ্রোচেস, অপরচুনিটি কস্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, ডিসকাউন্ট ক্যাশ ফ্লো। এই প্রত্যেকগুলোর মাধ্যমে কিন্তু আমার বেনিফিট এবং কস্টগুলোকে নর্মালি বেনিফিটটাকে আমার মেজারমেন্ট করা হয়ে থাকে। with details on our next class এই topics নিয়ে। That's all for my today's class. Assalamu alaikum.